প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। মৌলিক পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম রসায়নের তৃতীয় নম্বর আলোচনা করেছিলাম। নাম হচ্ছিল কি পদার্থের গঠন। এই পদার্থের গঠনে আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? একটা পরমাণুকে ভাঙলে কয়টা কণিকা পাইছিলাম? তিনটা। একটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই কণিকা সম্পর্কে করেছিলাম, আলোচনা করেছিলাম এবং কি পড়েছিলাম? মৌলের প্রতীক কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। এখন দেখো ভাইয়া, পারমাণবিক সংখ্যাটা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে কি কোন মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো ভাইয়া, পারমাণবিক সংখ্যা কাকে বলে? তো দেখো, পারমাণবিক সংখ্যা হচ্ছে কি কোন মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। আর এই পারমাণবিক সংখ্যাটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। এবং দেখো ভাইয়া, তাহলে আমরা কি পড়ছিলাম? মনে করো আমরা মৌল পড়ছিলাম কয়টা? 1 থেকে 30টা মৌল পড়ছিলাম। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরকম করে আমরা কি পড়ছিলাম? 30টা মৌল মুখস্থ করছিলাম। এই 30টা মৌলের দেখো ভাইয়া, যদি এখানে আসা যাক, সালফারের কথা বলা হলো, এখানে কি বলছে? সালফার। তার মানে এই যে এখানে কি মৌল দেয়া আছে? একটা সালফার। তাহলে এই সালফার মৌলটার পারমাণবিক সংখ্যা কত দেয়া আছে? 16। সালফার মৌলের পারমাণবিক সংখ্যা কত? এখন দেখো ভাইয়া, এই পারমাণবিক সংখ্যা 16 বলতে আমরা কি বুঝি? এই পারমাণবিক সংখ্যা 16 বলতে আমরা বুঝি এই মৌলটাতে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা কত হবে? 16। যেহেতু আমরা কি একটু আগে বললাম কি পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে কি ওই মৌলের, অর্থাৎ প্রোটন সংখ্যাটাই হচ্ছে কি ওই মৌলের পারমাণবিক সংখ্যা। তার মানে পারমাণবিক সংখ্যা যত হবে প্রোটন সংখ্যাও কি হবে তত, আর প্রোটন সংখ্যা যত হবে পারমাণবিক সংখ্যাও কি হবে? ঠিক সেম হবে। এবার কে আসা যাক ভর সংখ্যা নির্ণয়। ভর সংখ্যা, এবারে দেখো ভাইয়া ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কি হচ্ছে? কোন মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। ভর সংখ্যা বলে। তাহলে দেখো ভাইয়া, এখানে কি বলছে? কোন মৌলের, তাহলে ভর সংখ্যা কাকে বলবে? দেখো, কোন মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলা হয়? ওই মৌলের ভর সংখ্যা। ভর সংখ্যাকে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো ভাইয়া, তাহলে ভর সংখ্যা কাকে বলবো? কোন মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলা হয়? ভর সংখ্যা। আর ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এ ইকুয়াল টু লিখতে পারি প্রোটন সংখ্যা পি প্লাস হচ্ছে কি নিউট্রন সংখ্যা। তাহলে মানে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু পি প্লাস এন, যেখানে আছে কি এটা হচ্ছে কি ভর সংখ্যা, পি হচ্ছে কি প্রোটন সংখ্যা, আর এন হচ্ছে কি তার নিউট্রন সংখ্যা। তাহলে আমরা ভর সংখ্যায় সূত্র। এবার আসা যাক ভাইয়া, যদি বলা হয় কোন একটা মৌলের প্রোটন সংখ্যা কত হচ্ছে 16 এবং নিউট্রন সংখ্যা কত হচ্ছে 16, তাহলে কি বলছে? মৌলটার কত হবে? ভর সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো ভাইয়া, এখানে কি বলছে? কোন একটা মৌলের প্রোটন সংখ্যা কি বলছে 16 এবং নিউট্রন সংখ্যা কি বলছে 16, তাহলে কি বলছে? মৌলটার ভর সংখ্যা কত হবে? তাহলে আমরা জানি ভর সংখ্যা হচ্ছে কি কোন মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিটাই হচ্ছে কি ভর সংখ্যা। তার মানে এখানে ভর সংখ্যা কত হবে? 32। এত কি হবে? গ্রাম। দেখো ভাইয়া, আমরা যে 1 থেকে 20টা মৌল মুখস্থ করছি, এই 1 থেকে 20টা মৌলের আমরা এবার শিখবো পারমাণবিক ভর কিভাবে মনে রাখা যায়। শর্টকাট টেকনিকে আমরা কি করব? এই পারমাণবিক ভরগুলো কি রাখবো? মনে রাখবো। এবার আসো এই পারমাণবিক ভরগুলো কি রাখবো মনে রাখার ট্রাই দেখবো। দেখো ভাইয়া, আমরা কি করব? প্রথম অবস্থায় 1 নম্বর সূত্র হচ্ছে কি পারমাণবিক সংখ্যা জোড় হলে
ভর সংখ্যা নির্ণয় সূত্র হবে, দেখো কি বলছে, দেখো 1 নম্বরে কি বলছে, কোন মৌলে পারমাণবিক সংখ্যা যদি জোড় হয় তাহলে জোড়ের ক্ষেত্রে ভর সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে কি পারমাণবিক সংখ্যা গুণন কত হবে 2, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যত হবে তার সাথে যোগ গুণ করব কত 2, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে তার কি হবে ভর সংখ্যা পাবো। এবার 2 নম্বর নিয়ম হচ্ছে কি পারমাণবিক সংখ্যা বিজোড় হলে ভর সংখ্যা নির্ণয় সূত্র, তাহলে দেখো ভর সংখ্যা নির্ণয় সূত্র কি হবে, দেখো একটু আগে কি বললাম, যদি পারমাণবিক সংখ্যা জোড় হয় তাহলে ভর সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে কি পারমাণবিক সংখ্যা কত হবে গুণন 2 হবে। এবার কি বলছে পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয় তাহলে ভর সংখ্যা নির্ণয় সূত্র কত হবে পারমাণবিক সংখ্যা গুণন কত হবে 2 প্লাস কত করব 1। তাহলে কি করব পারমাণবিক সংখ্যা গুণন কত দিব 2, তার সাথে যোগ করে দেব কত 1। এবার আসা যাক আমরা যে মৌলগুলো পড়ছি 1 থেকে 20টা মৌল, যেমন কি পড়ছি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, লিওন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তাহলে দেখো ভাইয়া আমরা মৌল পড়ছি কয়টা, এই যে টোটাল 20টা, তাহলে 20টা মৌলে কি করব আমরা পারমাণবিক ভর সংখ্যা বাইর করব। দেখো এবার দেখো ভাইয়া এখানে কি হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 1 2 3 4 5 6 7 10 11 12 13 14 15 16 18 19 20। এখন দেখো ভাইয়া আমরা এই মৌলগুলো কি করব ভর সংখ্যা নির্ণয় করব। তাহলে ভর সংখ্যা নির্ণয় সূত্র আমরা একটু আগে কি পড়ছি, যদি পারমাণবিক সংখ্যা জোড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে পারমাণবিক সংখ্যার সাথে গুণ কত হবে কত 2। এবার আসা যাক, দেখো এখানে কি বলছে হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত 2, তার মানে এটা হচ্ছে যেহেতু জোড় তার মানে এর ভর সংখ্যা কত হবে 2 দুগুণে কত হবে 4 গ্রাম। এবার আসা যাক তারপরে লিথিয়ামের ক্ষেত্রে আসো, দেখো ভাইয়া লিথিয়াম কি বলছে পারমাণবিক সংখ্যা বিজোড়, তা পারমাণবিক বিজোড় সংখ্যা হলে কি জানি আমরা পারমাণবিক সংখ্যা গুণ কত হবে 2 যোগ করতে হবে কত 1, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6 এর কত হবে 7 গ্রাম। এবার আসা যাক বোরনের ক্ষেত্রে আসো, তাহলে দেখো বোরন কত হচ্ছে 5 দুগুণে 10 আর 1 কত হবে 11 গ্রাম। তারপরে কার্বন 6 দুগুণে কত হবে 12 গ্রাম। নাইট্রোজেন পরে বলবো। এবার দেখো অক্সিজেন 8 দুগুণে কত হবে 16 গ্রাম। এবার আসা হচ্ছে কি ফ্লোরিন কত 9 দুগুণে 18 আর 1 কত হবে 19 গ্রাম। এবার আসো লিওন, তাহলে 10 দুগুণে কত হবে 20 গ্রাম। এবার সোডিয়াম কত আছে 11 দুগুণে 22 আর 1 কত হবে 23 গ্রাম। তারপরে ম্যাগনেসিয়াম কত হবে 12 দুগুণে 24 গ্রাম। তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম কত হচ্ছে 13 দুগুণে 26 আর 1 কত হবে 27 গ্রাম। তারপরে সিলিকন কত হবে 14 দুগুণে 28 গ্রাম। তারপরে ফসফরাস কত হবে 15 দুগুণে 30 এর 1 কত হবে 31 গ্রাম। সালফার কত হবে 16 দুগুণে 32। ক্লোরিন পরে আর্গনও পরে। এবার দেখো পটাশিয়াম 19 দুগুণে কত হয় 38 এর 1 কত হবে 39 গ্রাম। আর ক্যালসিয়াম 20 দুগুণে কত হবে 40 গ্রাম। এবার দেখো ভাইয়া এখানে কয়টা মৌল বাকি আছে 5টা মৌল। এই 5টা মৌল হচ্ছে কি ব্যতিক্রম, এটা হচ্ছে কি এই সূত্র দুইটা খাটবে না, এই 5টা মৌলের ক্ষেত্রে এই সূত্র কি খাটবে না। যেমন এখানে আছে কি একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন যদি আমরা এই সূত্র কল্পনা করি তাহলে আমরা এই সূত্রে কি বলছিলাম যদি বিজোড় হয় বিজোড়ের সাথে গুণ করবো কত 2 যোগ করবো কত 1। দেখো হাইড্রোজেন কি দিয়ে আছে বিজোড়, তাহলে বিজোড়ের সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে 2 কে 2 যোগ কত হয় 3, হিসাব মতো এখানে 3 গ্রাম ভর হওয়ার কথা, বাট কিন্তু হাইড্রোজেনের ভর কত হচ্ছে 1 গ্রাম। হাইড্রোজেনের ভর কত 1
গ্রাম। আবার আসা যাক, দেখো ভাইয়া এখানে কি দিয়েছে বেরিলিয়াম। বেরিলিয়ামের যেহেতু এখানে কি দিয়েছে পারমাণবিক সংখ্যা কি দিয়েছে জোর, তাহলে 4 দুগুণে 8 হওয়ার কথা, কিন্তু এর ভর কত হবে 9 গ্রাম। এবার আসা যাক ভাইয়া, দেখো এখানে কি বলছে নাইট্রোজেন। নাইট্রোজেনের এই সূত্র অনুযায়ী 7 দুগুণে 14 আর 1 কত হওয়ার কথা 15, কিন্তু নাইট্রোজেনের ভর কত হবে 14 গ্রাম। এবার আসা যাক, দেখো ভাইয়া এবার কি বলছে ক্লোরিন। ক্লোরিন কি বলছে এখানে বিজোড় সংখ্যা, তার মানে ক্লোরিনের 17 দুগুণে 34 আর 35 গ্রাম হওয়ার কথা ছিল ভর, কিন্তু আসলে সেটা 35 গ্রাম না, সেটা হচ্ছে কি 35.5 গ্রাম। এবার আসা যাক ভাইয়া, দেখো আর্গন। আর্গন কি হচ্ছে একটা কি জোর, পারমাণবিক সংখ্যা কত জোর, আর্গনের কত ছিল 18 দুগুণে 36 হওয়ার কথা, কিন্তু আর্গনের ভর 36 না, সেটা হচ্ছে কি ভর কত 40। তো দেখো ভাইয়া আমরা এই সূত্র দ্বারা 1 থেকে 20টা, এটা হচ্ছে শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে 1 থেকে 20 নম্বর মৌলের ক্ষেত্রে এই সূত্রটা কি হচ্ছে প্রযোজ্য। বাকি এই যে 5টা যে মৌল আছে এই 5টা মৌলের ক্ষেত্রে হচ্ছে কি ব্যতিক্রম, এই 5টা এই সূত্রগুলো কি খাটবে না। শুধুমাত্র এই 5টা বাদ দিয়ে বাকি 15টা মৌলের ক্ষেত্রে এই সূত্রটা কি হচ্ছে কাউন্টেবল। আশা করি বুঝতে পারছো। এবার আসা যাক আমরা ভর সংখ্যা নির্ণয় করা শিখলাম, এবার আমরা যৌগের ভর নির্ণয় করা শিখি, দেখি কিভাবে আমরা যৌগের ভর নির্ণয় করতে পারি। তো দেখো ভাইয়া একটু আগে আমরা কি শিখলাম ভর নির্ণয় করা শিখলাম, এবার আমরা কি শিখবো কোন একটা যৌগে কত গ্রাম ভর আছে আমরা কিভাবে তা বাহির করব। তো দেখো যেমন একটা যৌগ বলা হলো তোমাদের সবার পরিচিত একটা যৌগ, সেটা হচ্ছে কি পানি। এবার কি বললো পানির ভর সংখ্যা কত, ভর সংখ্যা কত কি বলছে, দেখো পানির ভর সংখ্যা কত। একটু আগেই আমরা কি পড়ে আসলাম ভর সংখ্যা পড়ে আসলাম। তো ভর সংখ্যা দেখো কি হাইড্রোজেন, হাইড্রোজেন কত নম্বর বলো 1 নম্বর বলো। আমরা জানি হাইড্রোজেনের ভর কত 1, তাহলে 1 গুণন কত হবে 2, মাঝে কি থাকবে প্লাস চিহ্ন। এবার দেখো অক্সিজেন, অক্সিজেন কত নম্বর বললাম 8 নম্বর বলো। তাহলে আমরা জানি পারমাণবিক সংখ্যা জোর হলে কি হয়, পারমাণবিক সংখ্যার সাথে কত গুণ করতে হবে 2 গুণ করতে হবে, তাহলে কত হবে 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে 2 যোগ কত হচ্ছে 16 সমান কত আসলো 18 গ্রাম। তার মানে পানির ভর সংখ্যা কত হবে 18 গ্রাম। আশা করি বুঝতে পারছো। এবার আসা যাক যদি কার্বন ডাই অক্সাইডের কথা বলা হয়, তো দেখো কার্বন ডাই অক্সাইডের যদি ভর সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে কার্বন ডাই অক্সাইডের ভর সংখ্যা কিভাবে নির্ণয় করব, কার্বনের তাহলে আমরা জানি কার্বন কত নম্বর বলো, কার্বন হচ্ছে কি 6 নম্বর বলো, তাহলে 6 দুগুণে কত হবে 12 প্লাস। এবার দেখো ভাইয়া কি দেয়া আছে অক্সিজেন, আমরা জানি অক্সিজেনের ভর সংখ্যা কত, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত হচ্ছে 8, তাহলে ভর সংখ্যা কত হবে 8 দুগুণে 16। এবার দেখো ভাইয়া অক্সিজেন এখানে পরমাণু আছে কয়টা, অক্সিজেন পরমাণু আছে কয়টা 2টা, তাহলে গুণ দিতে হবে কত 2, তাহলে কত আসে 12, 16 দুগুণে কত আসে 32, তাহলে কত আসলো 44 গ্রাম। তার মানে কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে 44 গ্রাম। এবার আসা যাক যদি সালফিউরিক অ্যাসিডের কথা বলা হয়, সালফিউরিক অ্যাসিড H2SO4। এবার দেখো ভাইয়া যে সালফিউরিক অ্যাসিডের ভর সংখ্যা নির্ণয় করতে বলি, তাহলে সালফিউরিক অ্যাসিডের ভর সংখ্যা নির্ণয় করবো কি, এখানে আছে কি হাইড্রোজেন কয়টা আছে 2টা, হাইড্রোজেনের ভর কত 1, তাহলে 1 গুণন কত দেব 2 যোগ। এবার দেখো ভাইয়া এখানে কি বলছে সালফার, তাহলে সালফার কত নম্বর যোগ, সালফার হচ্ছে 16, 16 দুগুণে কত হবে 32 প্লাস। এবার দেখো অক্সিজেন, অক্সিজেন কত নম্বর পারমাণবিক সংখ্যা 8, তাহলে 8 দুগুণে কত হবে 16, আছে কয়টা 4টা, গুণ কত হবে 4, তাহলে কত হচ্ছে 2 প্লাস কত হবে 32 প্লাস কত হবে 4 16 64, যোগ করলে কত আসে 98 গ্রাম। এটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বা হচ্ছে কি ভর সংখ্যা। আশা করি বুঝতে পারছো। এখন যদি তোমাদের যে কোনো যৌগে দেওয়া হোক সবগুলো যৌগের ভর সংখ্যা নির্ণয় করতে পারবে না, অবশ্যই পাবা। এবারে তোমরা কি করো বাসায় সুন্দর করে এটা ভর সংখ্যা নির্ণয় করবা, অ্যামোনিয়াম ক্লোরাইড এই যৌগটার কি করবা ভর সংখ্যা নির্ণয় করবা। তারপরে হচ্ছে কি সবার পরিচিত সেটা হচ্ছে কি ন্যাপথালিন, ন্যাপথালিন কত হচ্ছে C10H16O, এই যৌগটারও কি করবে তোমরা ভর সংখ্যা নির্ণয় করবা। এটাকে এটার যে অ্যামোনিয়াম ক্লোরাইডের রাসায়নিক নাম হচ্ছে কি নিষেধক, এটা নিষেধক নামেও পরিচিত। যেমন হচ্ছে কি কপার সালফেট, কপার সালফেট এর সাথে 5 অণু পানি, এটা হচ্ছে কি তুত, এই যৌগটারও কি করবা তোমরা ভর সংখ্যা নির্ণয় করবা। ভর সংখ্যা নির্ণয় করে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাই দিবা। আশা করি তোমরা আমার মনে হয় তারা ক্লাসটা সুন্দরভাবে দেখছো এবং সুন্দরভাবে
ক্লাসটা করছো, তো অবশ্যই অবশ্যই এই কয়টার ভর সংখ্যা বাইর করে অবশ্যই পেজে অথবা ইউটিউব চ্যানেলে তোমরা কি করবা, কমেন্ট সেকশনে জানাই দিবা। এবারকে আসা যাক, আমরা ভর সংখ্যা নির্ণয় করা শিখলাম, তার মানে আমরা কি শিখছি, মৌলের প্রতীক লেখার নিয়ম শিখছি। এবারে দেখো এই মৌলের প্রতীকটা কিভাবে হতে পারে। দেখো এই মৌলের প্রতীকটা হবে, দেখো যদি এইখানে একটা মৌল কল্পনা করি, দেখো এটা হচ্ছে কি একটা মৌল, মনে করলাম এক্স হচ্ছে কি একটা মৌল। এই মৌলের বাম পাশের উপরে থাকবে কি ভর সংখ্যা, এবং বাম পাশের নিচে কি থাকে পারমাণবিক সংখ্যা, এবং উপরে থাকে কি প্লাস মাইনাস এম, এবং এখানে থাকে কি এন। দেখো ভাইয়া এই এক্সটাকে যদি আমরা একটা কি মৌল কল্পনা করি, এই মৌলটার বাম পাশের উপরে কি থাকে ভর সংখ্যা, নিচে থাকে কি পারমাণবিক সংখ্যা, এবং ডান পাশের উপরে কি থাকে কতটা ইলেকট্রন ত্যাগ করছে, কতটা ইলেকট্রন কি সে গ্রহণ করছে, এবং নিচে থাকে কি এন দ্বারা কি বোঝাচ্ছে পরমাণু সংখ্যা। তো আমরা একটু শর্টকাট পরিচয়গুলো দেখি। তাহলে এ হচ্ছে কি ভর সংখ্যা, জেড হলো কি পারমাণবিক সংখ্যা, এবার প্লাস মাইনাস এম হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ, ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ। এন হচ্ছে কি পরমাণু সংখ্যা, এন হলো কি পরমাণু সংখ্যা। আশা করি বুঝতে পারছো। যেমন যদি এখানে তোমাকে বলা হয়, একটু আগে আমরা কি বলে আসলাম, সোডিয়ামের ভর কত 25, সোডিয়াম কত নম্বর মূল, 11 নম্বর মূল, তাহলে সোডিয়াম কত হবে 1। এবারে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কত হবে +1, সোডিয়াম কি হবে +1। আশা করি বুঝতে পারছো। আমরা এভাবে কি করব, মৌলের এবং কি করব যৌগের সংকেতগুলো লিখবো, প্লাস হচ্ছে কি ভর সংখ্যাগুলো নির্ণয় করা শিখলাম। আমরা কি করব, আণবিক ভর নির্ণয় করা শিখছি। এবারকে আসা যাক এই মৌল এবং যৌগ নিয়ে। এবার দেখো ভাইয়া আমরা কি পড়বো, রাদারফোর্ড পরমাণু মডেল। এই রাদারফোর্ড পরমাণু মডেল দেন 1911 সালে, রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে প্রদান করেন রাদারফোর্ড পরমাণু মডেল। তো দেখো ভাইয়া এই রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে প্রকাশ করা হয়, 1900। এই সালটা সবসময়, এই সালটা বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এমসিকিউ এই সালটা দিতে পারে। তো দেখো রাদারফোর্ড কত সালে পরমাণু মডেল দেন প্রদান করেন, 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরমাণু মডেল উপস্থাপন করেন। এই মডেলে তিনি কি বলতে, দেখো মডেলটা দেখতে কিরকম ছিল, দেখো মডেলটা ছিল দেখতে এরকম। এই যে মাঝখানে এটার নাম দিয়েছিল তিনি কি নিউক্লিয়াস, আর এখানে বাইরে থাকতো কি ইলেকট্রন, এগুলোর নাম দিয়েছিল কি তিনি ইলেকট্রন। দেখো ভাইয়া এটা হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেল। তো দেখো রাদারফোর্ড পরমাণু মডেলে বিজ্ঞানী রাদারফোর্ড কি বলছিল, দেখো পরমাণুর একটা কি থাকে কেন্দ্র থাকে, পরমাণুর একটি কি থাকে কেন্দ্র, পরমাণুর কি থাকে একটা কেন্দ্র, যে কেন্দ্রটাকে কি বলছে তিনি নিউক্লিয়াস। এই যে পরমাণুর যে একটা কেন্দ্র থাকে এই কেন্দ্রটার নাম তিনি দিয়েছেন কি নিউক্লিয়াস। তার মানে এইটা হচ্ছে কি পরমাণুর একটা কি হচ্ছে কি কেন্দ্র। তিনি বলছিল যে একটা পরমাণু কি থাকে কেন্দ্র, তিনি এই কেন্দ্রের নাম দিয়েছিল কি নিউক্লিয়াস। এই কেন্দ্রের ভেতরে, অর্থাৎ এই কেন্দ্রের ভেতরে থাকে কি প্রোটন, এবং বাইরে থাকে কি প্রোটন আর কি থাকে নিউট্রন। তাহলে এই পরমাণুটার ভেতরে কি থাকবে প্রোটন এবং নিউট্রন, এবং বাইরে কি থাকে ইলেকট্রন থাকে, বাইরে কি থাকে ইলেকট্রন থাকে। তাহলে পরমাণুর ভেতরে থাকে, তিনি কি বলছে পরমাণুর ভেতরে থাকে কি প্রোটন, এবং পরমাণুর প্রোটন এবং নিউট্রন, এবং বাইরে থাকে কি ইলেকট্রন। এবার তিনি কি বলছে, দেখো এই যে পরমাণুর ভেতরে যে প্রোটন এবং নিউট্রন থাকে, দেখো ভাইয়া আমরা গত ক্লাসে কি পড়ছিলাম, ইলেকট্রনের আপেক্ষিক ভর কি ধরা হয় শূন্য। যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য ধরা হয়, এক্ষেত্রে কি করা হয় নিউক্লিয়াসের ভর কোনটার উপর কাউন্টেবল হবে, প্রোটন এবং নিউট্রনের ভর। তিনি কি বলছিল, যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য ধরা হয়, এই কারণে এই যে নিউক্লিয়াস, অর্থাৎ এই যে একটা পরমাণবিক কেন্দ্রে যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসের ভরটা হবে প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি কি হবে সমান। অর্থাৎ এই যে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি হবে কি প্রোটনটার ভর। এবারকে দেখো ভাইয়া তিনি আরো কি বলেছিল, যখন এই যে পরমাণুগুলা, অর্থাৎ এই যে একটা পরমাণু কি হচ্ছে কি দেখতে অতি ক্ষুদ্র একটা পরমাণু,
তার মানে এই যে এইখানে একটা যে পরমাণু দিয়ে আছে, এই পরমাণুটা হচ্ছে কি আসলে একটা কি অতি ক্ষুদ্র পরমাণু। এই পরমাণুর একটা পরমাণু কতটুকু জায়গা ধরে থাকতে পারবে, তিনি এই কারণেই বলছিল কি পরমাণু যেহেতু হচ্ছে কি একটা অতি ক্ষুদ্র, তাই এর বেশিরভাগ জায়গায় কি থাকবে ফাঁকা, বেশিরভাগ কি জায়গা থাকবে ফাঁকা থাকবে। তিনি আরো বলেছিল যে মহাবিশ্বে মহাবিশ্বে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরে, ঠিক তেমনি অর্থাৎ এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরে ইলেকট্রন ঘুরতে থাকে। ইলেকট্রন কি করে ঘুরে, তাহলে মহাবিশ্বকে কেন্দ্র করে ঘুরে কি গ্রহগুলো, আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে কি ইলেকট্রনগুলো। আমরা এও জানি একটা পরমাণুতে ইলেকট্রন এবং কি থাকে প্রোটন সংখ্যা সমান থাকে। প্রোটন সংখ্যা কি থাকে সমান থাকে, শুধুমাত্র কি থাকে চিহ্নের পরিবর্তন হয়। প্রোটনটা হচ্ছে কি পজিটিভ আর ইলেকট্রনটা হচ্ছে কি নেগেটিভ। এই পজিটিভ এবং নেগেটিভ থাকার কারণে পরমাণুর যে চার্জটা, পরমাণুর চার্জটা কি হয় শূন্য হয়ে যায়। অর্থাৎ দেখো তাহলে আমরা জানি কি একটা মৌলে কি থাকে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা কি থাকে সমান থাকে। প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, কিন্তু ওদের কি থাকে চিহ্ন কি থাকে বিপরীত। এই বিপরীত চিহ্ন থাকার কারণে অর্থাৎ পরমাণুর চার্জটা কি হয়ে যায় শূন্য হয়ে যায়। অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস দুইটা কি হয়ে যায় জিরো হয়ে যায়। এই কারণে পরমাণু হচ্ছে কি চার্জ শূন্য হয়ে যায়। এবারকে দেখো তিনি কি বলছে, এই যে পরমাণুগুলো যে দেখো ঘুরতেছে, কাকে কেন্দ্র করে ঘুরতেছে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। এখন দেখো নিউক্লিয়াসকে যখন কেন্দ্র করে ঘুরতেছে, পরমাণুর বাইরে কি থাকে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো কি থাকে একটা ঋণাত্মক চার্জ ধর্মী, তাদের মধ্যে একটা আকর্ষণ থাকে, ঋণাত্মক চার্জ ধর্মীর মধ্যে একটা আকর্ষণ থাকে। আর এখানে কি ভেতরে থাকে কি প্রোটন, তাহলে ধনাত্মক একটা থাকতেছে ভেতরে আর ঋণাত্মকটা থাকতেছে কি বাইরে। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মকের মধ্যে একটা কি আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটা হচ্ছে কি কেন্দ্রমুখী। এই আকর্ষণ বলটা কি হবে কেন্দ্রমুখী। অর্থাৎ একটা ধনাত্মক আর একটা হচ্ছে কি ঋণাত্মক। এই ধনাত্মক এবং ঋণাত্মকের মধ্যে যে একটা আকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা হচ্ছে কি কেন্দ্রমুখী। এই কারণেই হচ্ছে কি পৃথিবীতে এই দেখো এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারদিকে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক এই বিকর্ষণ আকর্ষণ বা বিকর্ষণ বলের কারণে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা কি থাকে ঘুরতে থাকে। এবারে তিনি দেখো ম্যাক্সওয়েল অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড কি করছিল, বিজ্ঞানী রাদারফোর্ড যেহেতু এই যে পুরো মডেলটাকে কি করছিল একটা সৌর জগতের সঙ্গে তুলনা করেছিল, এই জন্য একে বলা হয় কি সোলার সিস্টেম মডেল বা হচ্ছে কি সৌর মডেল। এবারকার দেখো বিজ্ঞানী যেহেতু সর্বপ্রথম অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম যেহেতু নিউক্লিয়াস নিয়ে গবেষণা করা হয়, এই জন্য একে কি বলা হয় নিউক্লিয়ার মডেল নামেও পরিচিত। এবারকে এমসিকিউ এর সব থেকে বেশি একটা ইম্পর্টেন্ট হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড কত সালে পরমাণু মডেল উপস্থাপন করেন। বিজ্ঞানী রাদারফোর্ড কত সালে পরমাণু মডেল উপস্থাপন করেন, এটা হচ্ছে কি 1911 সালে। এবারকে দেখো রাদারফোর্ড কি বলছিল পরমাণুর একটা কেন্দ্র থাকে, এই পরমাণুর কেন্দ্র থাকে, এই কেন্দ্রটার নাম তিনি দিয়েছিল কি নিউক্লিয়াস। এবারকে তিনি কি বলছিল সৌরজগতের অর্থাৎ মহাবিশ্বে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহগুলো ঘুরছিল, ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করবে ইলেকট্রনগুলো কি করবে ঘুরবে। তিনি আরো বলছিল কি পরমাণু হচ্ছে কি একটি অতি ক্ষুদ্র কণিকা। এই ক্ষুদ্র কণিকাটা যেহেতু এর বেশিরভাগ জায়গায় কি থাকবে ফাঁকা থাকবে, এবং এদের মধ্যে কি থাকবে আকর্ষণ এবং বিকর্ষণ বলটা কি থাকবে কেন্দ্রমুখী থাকবে। এগুলো কি এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। এবার আসা যায় রাদারফোর্ড পরমাণু যে মডেলটা দিল, এই মডেলে কি হবে সীমাবদ্ধতা দেখো এই রাদারফোর্ড পরমাণু মডেল অর্থাৎ এই যে রাদারফোর্ড যে পরমাণুটা মডেলটা দিছিল, এই মডেলে কিছু থাকবে কি সীমাবদ্ধতা। এবারকে দেখো বিজ্ঞানী রাদারফোর্ড কি বলছিল, বিজ্ঞানী যে রাদারফোর্ড পরমাণু একটা মডেল দিছিল, এই পরমাণু মডেলটাতে তিনি কি অর্থাৎ তিনি কি ভুল করেছিল, তার ভুলগুলো কি সেই ভুলগুলো এখন আমরা কি দেখব শিখব। এবারকে দেখো তিনি কি বলছিল পরমাণুগুলো কি একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, একটা নিউক্লিয়াসকে কি করে কেন্দ্র করে ঘোরে। এখন দেখো যখন নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ঘুরতেছে, একটা পরমাণু কি নির্দিষ্ট কেন্দ্র করে ঘুরবে। যেমন আমরা কি করছিলাম যেহেতু তিনি কি বলছিল সৌরজগতে কি করছিল পরমাণুগুলো কি ঘুরতেছিল, তো সৌরজগতে কি করে পরমাণুগুলো অর্থাৎ গ্রহগুলো কি করে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে।
যেমন বুধ, পৃথিবী, শুক্র, মঙ্গল অর্থাৎ যাই বলো না কেন তারা কি একটা কি নিজস্ব কক্ষপথে তারা কি করে ঘোরে। কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড কি করলো, তাদের কোনো নির্দিষ্ট কক্ষপথের কথা বলেনি। এবারকে দেখো বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি বলছে, দেখো এই বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি বলছে, যখন পরমাণুগুলো এরকম করে ইলেকট্রনগুলো ঘুরতেই থাকবে, দেখো এই ইলেকট্রনটা যখন কি করবে ঘুরতেই থাকবে, মনে করো একটা ইলেকট্রন ঘোরা শুরু করলো কি এইখানে ঘুরলো, তাহলে এইখানে ঘুরতে 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 এক সময় কোথায় চলে আসবে, এইখানে চলে আসবে, কেন্দ্রে চলে আসবে। যখন কেন্দ্রে চলে আসবে তখন কি এই পরমাণু অর্থাৎ ইলেকট্রনটার কোনো কি অস্তিত্ব থাকবে, অস্তিত্ব থাকবে না। আবার তিনি কি করছিল, নির্দিষ্ট কোনো কক্ষপথের কথাও বলেনি, তিনি নির্দিষ্ট ব্যাসার্ধের কথাও বলেনি। এবারকে দেখো তিনি আরেকটা ভুল করছিল কি, সৌরজগতে যে পরমাণুগুলো ঘুরে অর্থাৎ সরি সৌরজগতে যে গ্রহগুলো ঘোরে, গ্রহগুলোর কি কোনো চার্জ ধর্ম ছিল, কেউ ধনাত্মক কেউ ঋণাত্মক এরকম কথা বলা ছিল সৌরজগতে, কিন্তু এটা বলা নাই। কিন্তু এই বিজ্ঞানী রাদারফোর্ড কি করলো, এই যে সৌরজগতের অর্থাৎ এই যে সৌরজগতের যে গ্রহ উপগ্রহগুলো ঘোরে এগুলোর সঙ্গে কি করছিল, ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের কথা উল্লেখ করছে, কিন্তু এটা তুলনা করা তার ঠিক হয়নি। এটাই হচ্ছে মূলত বিজ্ঞানী রাদারফোর্ডের সীমাবদ্ধতা। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এখানে শেষ করছি, সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।